কল্পনা করুন, একটি শতবর্ষী পরিত্যক্ত বাটিক বাড়ি, যেখানে ধুলোয় ঢাকা একটি পুরনো আয়না আজও অদ্ভুতভাবে ঝকঝক করে। গ্রামের মানুষ বলে, সেই আয়নায় নিজের মুখ নয়, দেখা যায় এমন এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি, যা মৃত্যুর আগমনী বার্তা নিয়ে আসে। বহু মানুষ কৌতূহলবশত সেখানে গিয়েছিল, কিন্তু কেউ আর স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। একজন সাহসী গবেষক যখন এই রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে অভিশপ্ত বাড়িতে প্রবেশ করলেন, তখন শুরু হলো এমন এক বিভীষিকাময় যাত্রা, যেখানে বাস্তব আর অতিপ্রাকৃতের সীমারেখা মুছে গেল। শেষ পর্যন্ত কি তিনি অভিশাপ ভাঙতে পারবেন, নাকি তিনিও হয়ে যাবেন আয়নার আরেক বন্দি আত্মা? বর্ষার শেষ রাত, গ্রামের প্রাচীন বাটিক বাড়িটির চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক আর ভেজা মাটির গন্ধ। বহু বছর ধরে পরিত্যক্ত সেই বাড়ির দিকে কেউ তাকাতেও সাহস করত না। লোকমুখে প্রচলিত ছিল, বাড়ির দোতলার শেষ ঘরে রাখা একটি পুরনো আয়নায় মানুষ নিজের মুখ দেখে না, দেখে এমন এক প্রতিচ্ছবি, যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুর পূর্বাভাস দেয়। এই কাহিনীর নায়ক অরিন্দম, পেশায় একজন পুরাতত্ত্ব গবেষক। বহুদিন ধরে সে এই বাটিক বাড়ির রহস্য নিয়ে তথ্য সংগ্রহ করছিল। গ্রামের বৃদ্ধরা তাকে শতবার নিষেধ করেছিল। এক বৃদ্ধ কাপা গলায় বলেছিলেন, ওই আয়নাটা মানুষ বানায়নি বাবা, ওটা অভিশপ্ত। অরিন্দম এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। এক সন্ধ্যায় সে ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে ঢুকে পড়ল সেই বাড়ির ভেতরে। দেয়াল জুড়ে শ্যাওলা, ছাদের কাঠে বাদুড় ঝুলছে, বাতাসে অদ্ভুত পচা গন্ধ। প্রতিটি পদক্ষেপে কাঠের মেঝে কেঁপে উঠছিল। দোতলার শেষ ঘরে পৌঁছে সে দেখল বিশাল এক কাঠের ফ্রেমে বাঁধানো প্রাচীন আয়না। কাছে ধুলো জমে গেলেও আশ্চর্যভাবে মাঝখানটা একদম পরিষ্কার। অরিন্দম ধুলো মুছে নিজের মুখ দেখল। প্রথম কয়েক সেকেন্ড সব স্বাভাবিক। তারপর হঠাৎ আয়নার ভেতরের প্রতিচ্ছবিটি হাসতে শুরু করল। কিন্তু অরিন্দমের ঠোঁট একটুও নড়ছিল না। ভয়ে তার বুক ধড়ফড় করতে লাগল। সে পিছিয়ে আসতে চাইলে দেখল, আয়নার ভেতরের মানুষটি ধীরে ধীরে হাত তুলছে। বাস্তবে অরিন্দমের হাত নিচেই ছিল। পরমুহূর্তে কাচের ওপাশ থেকে কালো, কঙ্কালসার একটি হাত ধীরে ধীরে বেরিয়ে এল। ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে শোনা গেল শত শত মানুষের কান্নার শব্দ। টর্চের আলো নিভে গেল। অন্ধকারে শুধু আয়নার ভেতরের সেই বিকৃত মুখটি ফিসফিস করে বলল, অনেক বছর পর নতুন একজন ফিরে এসেছে। অরিন্দম দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলল না। ঠিক তখনই তার কাঁধে বরফ ঠান্ডা একটি হাত স্পর্শ করল। সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু আয়নায় দেখা গেল, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রক্তমাখা মুখের এক অচেনা নারী, যার চোখ দুটো সম্পূর্ণ কালো। আর সেই নারী ধীরে ধীরে অরিন্দমের কানের কাছে মুখ এনে বলল, এবার তুমিও আমাদের একজন। ঘরের ভেতর ভেসে উঠল এক হৃদয়বিদারক চিৎকার। বাইরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য পুরো বাটিক বাড়িটি কেঁপে উঠল। চলবে। অরিন্দমের বুকফাটা চিৎকার যেন মুহূর্তেই পুরো বাটিক বাড়ির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই চিৎকার যেন ঘরের বাইরে বেরোলি না, যেন অদৃশ্য কোনো শক্তি সমস্ত শব্দ গিলে নিচ্ছে। সে হঠাৎ অনুভব করল, তার শরীর ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। পা দুটো যেন মেঝের সঙ্গে আটকে গেছে। নড়তে চাইছে, কিন্তু পারছে না। আয়নার ভেতরের রক্তমাখা নারীটি এবার ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এল। তার মুখে ছিল অস্বাভাবিক এক হাসি। চোখ দুটো একেবারে কালো, যেন গভীর অতল গহর। হঠাৎ নারীর ঠোঁট নড়ল। আমার নাম ছিল মৃণালিনী। কণ্ঠস্বরটি ছিল কর্কশ, অথচ তার মধ্যে লুকিয়ে ছিল অসীম কষ্ট। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি কে? আমাকে কি চাও? নারীটি কোনো উত্তর দিল না, বরং আয়নার কাছের ভেতর হঠাৎ দৃশ্য পাল্টে গেল। অরিন্দম দেখল, বহু বছর আগের সেই বাটিক বাড়ি। বাড়িটি তখন আলোকিত, চারদিকে মানুষের আনাগোনা। জমিদার পরিবারের উৎসব চলছে। সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে এক তরুণী, মৃণালিনী। তার হাতে ছিল ঠিক এই আয়নাটি। এক বৃদ্ধ তান্ত্রিক তাকে সতর্ক করে বলছিলেন, এই আয়না কখনো নিজের রক্তের সামনে আনবে না, এতে আত্মার দরজা খুলে যাবে। কিন্তু লোভে পড়ে জমিদার সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন। কথিত ছিল, এই আয়নায় ভবিষ্যৎ দেখা যায়। এক অমাবস্যার রাতে নিষিদ্ধ এক আচার অনুষ্ঠিত হয়। আয়নার সামনে দুর্ঘটনাবশত মৃণালিনীর রক্ত পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে এক অন্ধকার ছায়া। এক রাতের মধ্যেই জমিদার পরিবারের প্রায় সবাই রহস্যজনকভাবে মারা যায়।
শুধু মৃণালিনীর আত্মা আটকে যায় আয়নার ভেতরে। দৃশ্যটি মিলিয়ে যেতেই অরিন্দম হাঁপাতে লাগল। সে বুঝতে পারল এটি শুধু ভূতের আবির্ভাব নয়, এটি এক অভিশাপ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে। হঠাৎ ঘরের চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো একে একে মেঝেতে পড়ে ভেঙে গেল। প্রতিটি ছবিতে একই মুখ, মৃণালিনী। কিন্তু শেষ ছবিটিতে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেই ছবিতে মৃণালিনীর পাশে দাঁড়িয়ে আছে অরিন্দম নিজেই। ছবিটির নিচে পুরনো বাংলায় লেখা, যে আয়নার দিকে তাকাবে সে অতীতের ঋণ শোধ না করে ফিরতে পারবে না। অরিন্দম ভয়ে ছবিটি ছুঁড়ে ফেলতেই পুরো ঘর কেঁপে উঠল। আয়নার কাছে একের পর এক হাতের ছাপ ফুটে উঠতে লাগল, যেন শত শত আত্মা ভেতর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে কাছে রক্ত দিয়ে একটি বাক্য লেখা হতে লাগল, চাবিটা খুঁজে বের কর, নইলে পরের সূর্য ওঠার আগেই তুমিও আয়নার বন্দী হয়ে যাবে। অরিন্দম চারদিকে তাকিয়ে বুঝতে পারল এই বাড়ির কোথাও এমন একটি রহস্য লুকিয়ে আছে যা জানলেই হয়তো এই অভিশাপের শেষ হতে পারে। ঠিক তখনই দোতলার করিডোর থেকে ভেসে এল ধীর, ভারী পায়ের শব্দ। ঠক ঠক ঠক। কেউ একজন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে আসছে। ঠক ঠক ঠক। ভারী পায়ের শব্দটি করিডোর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাড়ির পুরনো কাঠের মেঝে কেঁপে উঠছিল। অরিন্দম টর্চটি শক্ত করে ধরল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। হঠাৎ দরজার নিচের ফাঁক দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। ধোঁয়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। কয়েক মুহূর্তের মধ্যেই অরিন্দমের সামনে দাঁড়িয়ে গেল প্রায় 7 ফুট লম্বা এক ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলছিল আগুনের লাল আভায়, আর শরীর থেকে বেরোচ্ছিল বরফ শীতল বাতাস। ছায়ামূর্তিটি কর্কশ কণ্ঠে বলল, চাবি খুঁজছ? চাবি পেলে আয়না ভাঙবে, আর আমি মুক্তি হারাবো। অরিন্দম সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, তুমি কে? ছায়ামূর্তিটি হেসে উঠল। সেই হাসি যেন শত মানুষের আর্তনাদের মতো শোনালো, আমি এই আয়নার প্রহরী। শত বছর ধরে যারা এখানে এসেছে কেউ আর ফিরে যায়নি, তাদের আত্মাই আমার শক্তি। কথা শেষ হতেই আয়নার ভেতর একের পর এক মুখ ভেসে উঠতে লাগল। বৃদ্ধ, শিশু, নারী, যুবক, অসংখ্য আতঙ্কিত মুখ কাছের ওপাশ থেকে হাত বাড়িয়ে যেন সাহায্য চাইছে। হঠাৎ তাদের মধ্যে একটি মুখ দেখে অরিন্দমের বুক কেঁপে উঠল। সে তার বাবার মুখ। অরিন্দমের বাবা বহু বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। পরিবার ভেবেছিল তিনি দুর্ঘটনায় মারা গেছেন। আয়নার ভেতর থেকে বাবার মুখ ফিসফিস করে বলল, অরিন্দম, বিশ্বাস করো না ওকে। চাবি মন্দিরের নিচে। কথা শেষ হওয়ার আগেই কালো